আজকে দিনের সব থেকে বড় খবর এবং সবার নজর মহুয়া মৈত্রের ওপরে, কারণ মহুয়া মৈত্রকে ইডি ডেকেছিল, কিন্তু মহুয়া মৈত্র ইডির ডাকে সাড়াই দিলেন না। তলব এড়িয়ে ভোটের প্রচারে নিজেকে ব্যস্ত রাখলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করে ইডি। দিল্লি না গিয়ে পঞ্চায়েতের গোবরায় প্রচারে বেরিয়ে যান মহুয়া। সেই খবরে নজর রাখবো। আমার সহকর্মী প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তবে প্রদীপ্তর কাছে যাওয়ার আগে এই মুহূর্তে মহুয়া মৈত্র কি জানিয়েছেন আমাদের সেটা একবার শুনিয়ে দিই। সিবিআই এলো, তারা 3টে বাড়ি আমার বাড়ি সার্চ করলো, আপনারা সবাই দেখলেন। যখন গেল আমাকে 5টা পাঁচনামা ধরিয়ে গেল, যেটা আমি আপনাদের কাছে দিয়ে দেব। প্রত্যেকটা পাঁচনামাতে আছে নো সিজার, নো ইনক্রিমিনেটিং এভিডেন্স, নো ডকুমেন্টস ফাউন্ড। তা সিবিআই যখন কিছু পায় তখন কিন্তু ছাতি চিপিয়ে বড় বড় করে মিডিয়া কনফারেন্স করে। ওরা কিছুই পায়নি, লবডঙ্কা খালি হাতে ফিরে গিয়েছে। আমার এই পুরো জিনিসটা বেশ হাস্যকর লাগছে। মানুষ সবই দেখছে। মানুষের মুখ কোনোদিন বন্ধ করা যায় না। আমরা গণতন্ত্রে বাস করি। আমি আমার জীবন খুব ওপেনলি লিভ করি। এখন কারোর যদি সেটা নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা তাদের প্রবলেম, সেটা আমাকে আদৌ বিন্দুমাত্র কোনো দিন বদল করেনি। আগামী দিনে কী হয়, মমতা ব্যানার্জি যেরকম বলেছেন কে জেলে বসে সে সিংহাসনে বসে, সেটা মানুষই ডিসাইড করে। প্রদীপ্ত কান্তি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দিল্লি না যাওয়ায় মহুয়া মৈত্র কি খানিকটা বেকায়দায় পড়তে পারেন? দেখো, ইডির তরফ থেকে হয়তো আবারও তাকে নোটিশ ইস্যু করা হতে পারে, তবে মহুয়া মৈত্র না যাওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হলো যে গোটা বিষয়টি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং দীপ, তুমি জানো যে রবিবার দিন মহুয়া মৈত্র তিনি নির্বাচন কমিশনকে অভিযোগ করেন যে তার প্রচারে বিঘ্ন ঘটানো হচ্ছে, প্রচারে বাধা দেওয়ার কাজ করছে কেন্দ্রীয় এজেন্সি, এবং এই লড়াইটা তারা রাজনৈতিকভাবে যেমনভাবে লড়বেন আইনি পথেও লড়বেন। এবং সেই কারণেই মহুয়া মৈত্র মানুষের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করলেন। আজকে তিনি তার যে নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেই কৃষ্ণনগরের অধীন কালীগঞ্জ বিধানসভার এলাকায় তিনি প্রচার সারছেন এই মুহূর্তে, এবং তিনি মানুষের কাছে বলবেন যে তিনি প্রচার করতে যাচ্ছিলেন এবং তাকে বাধা দেওয়ার জন্যই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। এবং কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছে যে ইডির দপ্তর তো কলকাতাতেও রয়েছে, তাহলে দিল্লিতে কেন মহুয়া মৈত্রকে যাওয়ার প্রয়োজন পড়ছে? কলকাতাতেও তো ইডি ডাকতে পারত। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র যেমনভাবে গোটা বিষয়টি আইনি লড়াই লড়বে এবং রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেস গোটা ইস্যুটাকে ব্যবহার করতে চায়, এবং সে কারণেই আজকের মহুয়া মৈত্র এই গোটা ব্যাপারটির উপর নজর রাখো। আবার আসবো তোমার কাছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো মহুয়া মৈত্র প্রসঙ্গে এই যে ঘটনা ঘটছে, ইডির নেক্সট স্টেপ কি হবে? দেখো, অবশ্যই সম্ভাবনা থেকে যাচ্ছে যে পরবর্তী একটি নোটিশ বা সামন অর্ডার ইস্যু করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। আজকে বিকেলের পর আমাদের নজর সেদিকেই থাকবে যে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তারা মহুয়া মৈত্রের উদ্দেশ্যে নতুন করে কোনো সামনের ডেট তারা দেয় কিনা। কিন্তু এর পাশাপাশি মহুয়া মৈত্র কী করতে চলেছেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমনটা প্রদীপ্ত জানালো যে ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তার পাশাপাশি তার হাতে একটি আইনি রাস্তাও খোলা রয়েছে। গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি স্বস্তি পেয়েছেন কোর্ট থেকে, যেখানে তিনি আবেদন করেছিলেন যে নির্বাচন চলাকালীন তাকে বিভিন্ন সময় দিল্লিতে তলব করা হচ্ছে, এবং সেক্ষেত্রে তিনি যেহেতু ডায়মন্ড হারবারের প্রার্থী, একেবারে শেষ পর্যায়ে তার ভোট, তিনি প্রচারের কাজে ব্যস্ত থাকবেন, সারা বাংলায় তিনি প্রচারে ব্যস্ত থাকবেন, ফলত তার পক্ষে দিল্লিতে হাজিরা দেওয়া সম্ভব নয়। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবেদনকে মান্যতা দিয়েছে কোর্ট। সেই বিষয়টিকে হাতিয়ার করেই মহুয়া মৈত্র তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন, যেহেতু তিনিও নির্বাচনের প্রার্থী এবং তিনিও নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন। নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করবে কিনা সেটা সম্পূর্ণভাবে তাদের প্রেরোগেটিভ। কিন্তু আর এই মুহূর্তে মহুয়া মৈত্রকে নিয়ে বিজেপি নেতা তাপস রায় কি বলেছেন শোনাই একবার দর্শকদের। একটা অভিযোগ আছে ওর বিরুদ্ধে, এখন তদন্তকারী সংস্থা যেটা করার সেটা তো করবে বা করছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই।
দেখো দীপ রনিভা, আমরা কথা বলছি মহুয়া মৈত্র নিয়ে, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে, কিন্তু আমরা যদি খুব ভালো করে একটু ফলো করি তাহলে দেখব ভোটের ঠিক আগে বিরোধীরা যে কথাটা বারবার করে অভিযোগ করছেন যে শুধুমাত্র ইডি নয়, সিবিআই, ইডি, এনআইএ, আয়কর দফতর, একের পর এক কেন্দ্রীয় এজেন্সি কিন্তু অত্যন্ত সরব, এবং বিরোধীরা বিশেষত তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা পয়েন্ট আউট করতে চাইছে যে এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সত্যি এই মুহূর্তে ভোটের আগে এজেন্সি এত বেশি তৎপর কেন? উত্তর খোঁজার চেষ্টা করব। সিজার মনুল আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, ঘটনাচক্রে এটা ঠিক যে লোকসভা নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় এজেন্সি, যেটা আমরা দেখছি যে লাগাতার কেন্দ্রীয় এজেন্সি হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই, তারা পরপর বিভিন্ন তদন্তের সঙ্গে যুক্ত। সে নিয়োগ দুর্নীতি তদন্ত হতে পারে, রেশন দুর্নীতি হতে পারে, এবং শেখ শাহজাহানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। কিন্তু তার পাশাপাশি আমরা দেখছি যে গত কয়েকদিনে আয়কর দপ্তর, আমরা দেখলাম 72 ঘন্টা আয়কর দপ্তর দক্ষিণ কলকাতায় স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো। স্বরূপ বিশ্বাস যে একদিকে তিনি দক্ষিণ কলকাতার দাপুটে যুবনেতা, তার পাশাপাশি তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। খালি স্বরূপ বিশ্বাসের বাড়ি নয়, তার সঙ্গে সঙ্গে শাসক দল ঘনিষ্ঠ একাধিক নির্মাণ ব্যবসায়ী, কেবল ব্যবসায়ী, তাদের বাড়িতেও তল্লাশি চলল। গতকালও লাগাতার তল্লাশি চলল চেতলাহাট রোডে শাসক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে। অন্যদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের সক্রিয়তার প্রমাণ রাখছে। তারা ভূপতিনগরের প্রায় 1.5 বছর পুরনো একটি ব্লাস্টের ঘটনায় সেখানে তারা স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের ডেকেছে। বীরভূমের যে জিলেটিন উদ্ধারের ঘটনায় সেখানে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে, এবং অন্যদিকে রামনবমী মামলায় তারা বেশ কিছু ধরপাকড় করেছে, যেখানে স্থানীয় স্তরের তৃণমূল নেতা বা শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীরাও রয়েছে। সব মিলে একটা জিনিস স্পষ্ট যে ঘটনাচক্রে এটা ঠিক যে রাজ্য জুড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বিভিন্ন তদন্তকারী সংস্থা তারা সক্রিয়, এবং সেখানে কোথাও শাসক দলের ওপর মহল থেকে শাসক দলের স্থানীয় স্তর পর্যন্ত তারা কিন্তু অনেকাংশেই চাপে। কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলোর দাবি এই তদন্তগুলো অনেক দিন আগেই শুরু হয়েছে, এবং এই তদন্তগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ঘটনাচক্রে সেই তদন্তে অভিযুক্ত অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের লোকজন। সেই কারণে এই ঘটনা নিয়ে মানে এজেন্সি তৎপরতা নিয়ে রাজনৈতিক তরজা হবে না তেমনটা হতে পারে না। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, এবং রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো আপনাদের। রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। 96% কেস দেখা যাচ্ছে দুর্নীতি শুধু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা পার্টি রয়েছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে ইডি সিবিআই ওই দরজায় পৌঁছায়। সামনে নির্বাচনে প্রার্থী এবং পার্টিদের ডিস্টার্ব করা, নির্বাচনের যারা প্রার্থী পায় না, বাংলাতে সিবিআই ইডিএ নিয়েই থাকুক, এই অস্ত্রগুলোই বিস্তার ঘটবে। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। সিবিআই আপনারা জানেন যে আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটা চলছে সিবিআই এর মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে, আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তো এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেট চলছে, আজকে নতুন হচ্ছে এরকম তো নয়। আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ঢিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। ইডি এত স্ট্রং করছে কেন? কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি। আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের।